ওয়েলকাম টু সুরজিৎ মান্না ক্রিয়েশনস। সুরজিৎ মান্না ক্রিয়েশনস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি এই ভিডিওতে 2021 সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে, সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের দশম শ্রেণী তথা ক্লাস 10-এর প্রথম ভাষা বাংলার যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি সমাধান করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে ক্লিক করো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাও। সঙ্গে লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করো। আলোচনা শুরু করছি, তোমরা ভিডিওটি দেখো। একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে মোট 5টি প্রশ্ন রয়েছে। 2-এর দাগে কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। 2-এর দাগেও 5টি প্রশ্ন রয়েছে। 3-এর দাগে প্রসঙ্গ নির্দেশ্য কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। 3-এর দাগেও 5টি প্রশ্ন রয়েছে। 4-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো কম বেশি 150 শব্দে। এখানে 5টি প্রশ্ন রয়েছে। নির্দেশ অনুযায়ী উত্তর দাও 5-এর দাগে। এখানে 3টি প্রশ্ন রয়েছে। আর বঙ্গানুবাদ করো 6-এর দাগে। উত্তরগুলি আলোচনা করছি, তোমরা দেখো। 1-এর দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, তপনের লেখা যে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল, রাজারানী, অ্যাক্সিডেন্ট, প্রথম দিন, স্কুলে ভর্তি হওয়ার দিন। সঠিক উত্তরটি হলো অপশান গয়ে প্রথম দিন। 2 নম্বরে, পাঠ্য অসুখী একজন কবিতাটির অনুবাদক শঙ্খ ঘোষ, নবারুণ ভট্টাচার্য, উৎপল কুমার বসু, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তরটি হলো অপশান খতে নবারুণ ভট্টাচার্য। 3 নম্বরে, আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে, মানসী, চিত্রা, পত্রকূট, নৈবেদ্য। সঠিক উত্তরটি হলো গতে পত্রপুট। 4 নম্বর প্রশ্ন, বাবু কৈল ড্রাইভার্স কথাটি বলেছেন ওয়াটারম্যান, লর্ড কার্জন, উইলিয়াম জোন্স, হেস্টিংস। সঠিক উত্তরটি হলো অপশান খতে লর্ড কার্জন। 5 নম্বরে, যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয়, অপশান কতে দিনরাত্রি, দিনগুলি রাতুলি, পাঁজরে দাঁড়ের শব্দ, ধুম লেগেছে হৃৎকমলে। সঠিক উত্তরটি হলো অপশান কতে দিনরাত্রি। 2-এর দাগে কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। প্রথম প্রশ্ন, কোন কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? তপন যখন শুনল তার সদ্য বিবাহিত ছোট মাসির স্বামী, অর্থাৎ তার নতুন এসো একজন লেখক, তখন বিস্ময়ে তার চোখ মার্বেলের মতো হয়ে গিয়েছিল। 2 নম্বর প্রশ্ন, অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার এক্স ট্র্যাভেঞ্জিয়ার নামক কাব্যগ্রন্থের অন্তর্গত। 3 নম্বর প্রশ্ন, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রাবন্ধিক ছেলেবেলাকার লেখা জ্যামিতি পড়েছিলেন বলে জানিয়েছেন। উত্তরটি দেখো, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রাবন্ধিক রাজশেখর বসু ছেলেবেলায় ব্রহ্মমোহন মল্লিকের লেখা জ্যামিতি পড়েছিলেন বলে জানিয়েছেন। 4 নম্বর প্রশ্ন, আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল কিভাবে ঘোষিত হয়েছিল? উত্তরটি দেখো, সাম্রাজ্যবাদী ইউরোপীয় রাজশক্তি আফ্রিকা দখল করে সেখানকার জনগণকে নিদারুণ শোষণ অত্যাচারে জর্জরিত করে সম্পদ লুণ্ঠন করে মানবত্ব হরণ করে আফ্রিকাবাসীর অন্তিমকাল ঘোষণা করেছিল। 5 নম্বর প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে কি নির্দেশ করেছেন? উত্তর দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় পায়ে পায়ে কথাটির অর্থ চলার প্রতি পদক্ষেপে এবং হিমানির বাঁধ কথাটির অর্থ বরফের দেওয়াল। বরফের দেওয়াল যেমন চলার প্রতি পদক্ষেপকে দুর্গম করে তোলে, তেমনি হিংসার উন্মত্ততা সাধারণ মানুষের বেঁচে থাকাকে দুঃসহ করে তুলেছে। 3-এর দাগে দেখো, প্রসঙ্গ নির্দেশ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। 3-এর দাগের প্রথম প্রশ্ন, ওর হবে বক্তাকে কেন তার এমন মনে হয়েছে? বাংলা কথা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখিকা আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে বক্তা হলেন তপনের সাহিত্যিক ছোট মেসো। তার এমন মনে হয়েছে কেন? তপনের গল্প শুনে বাড়ির সকলে হাসাহাসি করলেও
সাহিত্যিক ছোটো মেসো গল্পের মধ্যে কিছু বিশেষত্ব খুঁজে পান। তার মতে বয়স ও অভিজ্ঞতার নিরিখে তার লেখার হাত যে শুধু ভালো নয় তা নয়, গল্পের বিষয়ে আছে বেশ অভিনবত্ব। তার বয়সের ছেলেমেয়েরা যখন খুন জখম অথবা অনাহারে মৃত্যু নিয়ে ভাবে, তখন সে তার ব্যক্তিগত অনুভূতির আলোকে গল্পের বিষয় নির্বাচন করেছে। তাই সাহিত্যিক ছোটো মেসো এই কথাটি বলেছেন। 2 নম্বর প্রশ্ন, অসুখী একজন কবিতায় কার মাথার উপর বছরগুলি কেন পরপর পাথরের মতো নেমে এসেছিল? পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় কত্থকের প্রতীক্ষারতা তার প্রিয়তমার মাথার উপর বছরগুলি পাথরের মতো নেমে এসেছিল। কোনো অনিবার্য কারণবশত কত্থক তার ফিরে আসার প্রতীক্ষায় দরজায় দাঁড় করিয়ে রেখে গিয়েছিলেন তার প্রিয় নারীকে, যে নারী হয়তো তার স্বদেশের প্রতিমূর্তি, কিন্তু কত্থক আর ফেরেনি। সেই মেয়েটি তথা মাতৃভূমির বিচ্ছেদ বেদনায় তার অন্তহীন প্রতীক্ষায় ভারাক্রান্ত হলো, তাই বছরগুলি পাথরের মতো নেমে এলো বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। উদ্ধৃত অংশটি কবি শঙ্কর ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার অন্তর্গত। সাম্রাজ্যবাদী যুদ্ধবিলাসী রাষ্ট্রনায়ক ও সংকীর্ণ ধর্মান্ধ সম্প্রদায় একদিক থেকে যেমন বিবেক তথা মনুষ্যত্বের দিক থেকে দিনহীন, তেমনি অপরদিকে সাধারণ মানুষ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়ে 12 মাস ভিখারি। দরিদ্র মেহনতি মানুষের জীবন কাটে অভাবনীয় অভাব ও দারিদ্র্যের মধ্যে। বেঁচে থাকার ন্যূনতম সুযোগ থেকেও তারা বঞ্চিত। তার উপর যুদ্ধ ও ধর্মীয় উন্মাদনা তাদের আশ্রয়চ্যুত করে। এইভাবে সাধারণ মানুষ আশ্রয় ও জীবিকা হারিয়ে ভিখারিতে পরিণত হয়েছে। 4 প্রশ্ন, উদ্ভ্রান্ত আদিম যুগের কথা আফ্রিকার কবিতায় কীভাবে উল্লেখিত হয়েছে? বিশ্ববন্দিত কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকার কবিতার সূচনাতেই উদ্ভ্রান্ত আদিম যুগের কথা রয়েছে। সৃষ্টির আদিকালে প্রাগ ঐতিহাসিক তমসাবৃত অবিন্যস্ত সেই সময়ে যখন প্রকৃতি আদিমতে আচ্ছন্ন ছিল, তখন সৃষ্টিকর্তা নিজের সৃষ্টিকে নিয়ে সন্তুষ্ট ছিলেন না। তিনি তার সৃষ্ট জগৎকে নানা ভাঙা গড়ার মধ্য দিয়ে মনের মতো রূপ দিতে চাইছিলেন। তার সৃষ্টিকে নিয়ে তিনি কিছুতেই তৃপ্ত হতে পারছিলেন না, তাই নিজের প্রতি চরম অসন্তোষে নিজের নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন। 5 প্রশ্নটি দেখো, আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস। এই অফিসের চিত্র লেখক কীভাবে উপস্থাপিত করেছেন? উত্তরটি দেখো, প্রথিত যশা লেখক শ্রীপ্রান্তের হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখালেখি এই অফিসের এক অনবদ্য চিত্র উপস্থাপিত হয়েছে। লেখক শ্রীপ্রান্ত দীর্ঘকাল আনন্দবাজার পত্রিকায় সম্পাদকীয় বিভাগে কাজ করেছেন। সেটা ছিল লেখালেখির অফিস, তাই সেখানে সবাই লেখালেখির কাজে যুক্ত ও ব্যস্ত। অথচ লেখক ছাড়া কারুর হাতে কলম নেই, তারা সকলেই লেখেন সরাসরি কম্পিউটারে। সবার সামনে চৌকো আয়নার মতো কাঁচের স্ক্রিন, আর তার নিচে টাইপরাইটারের মতো একটা কিবোর্ড বসানো। কিবোর্ডের বোতামগুলোকে অক্ষর বা বর্ণ লেখা। বোতামগুলোর উপর আঙুলের আলতো চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে লেখা ফুটে ওঠে। মাঝে মাঝে পর্দার দিকে চোখ তুলে দেখে নেন লেখা ঠিক ফুটে উঠেছে কিনা। 4 নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো, কম বেশি 150 শব্দে, মানে 150 শব্দে লিখতে হবে। প্রথম প্রশ্ন, 4 প্রথম প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক আখ্যা দেওয়া হয়েছে? সেই ঘটনার প্রতিক্রিয়া কী হয়েছিল? জ্ঞানচক্ষু গল্প অনুসারে বুঝিয়ে দাও। বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখিকা আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের নায়ক তপন সাহিত্যিক মেসোমশাইকে দেখে অনুপ্রাণিত হয়ে একটা গল্প লিখে ফেলে। সেই গল্পটি ছোটো মাসির প্ররোচনায় ও মেসোর প্রভাবে একটি পত্রিকায় প্রকাশিত হয়। ছোট তপনের কাছে তার গল্প ছাপার আকারে প্রকাশিত হওয়া ছিল অবিশ্বাস্য ও স্বপ্নের মতোই কাল্পনিক, তাই এই ঘটনাকে অলৌকিক বলা হয়েছে। সন্ধ্যাতারা পত্রিকায় তপনের কাঁচা হাতের লেখা ছাপার অক্ষরে প্রকাশিত হওয়ায় স্বাভাবিকভাবে তপন উৎফুল্ল হয়ে ওঠে। নানা বিরূপতা সত্ত্বেও সে গর্ব অনুভব করে, কিন্তু তার সকল গর্ব মাটিতে মিশে যায় গল্প পড়ার সময়, যখন সে
দেখে প্রকাশিত গল্পে তার লেখার লেশ মাত্র নেই, কারণ গল্পটা সামান্য কারেকশানের নামে পুরোটাই বদলে দেওয়া হয়েছিল। এতে তপনের লেখক সত্তা অপমানিত হয়, তার চোখে জল এসে যায়। ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়ার দুঃখ যন্ত্রণা তাকে কুরে কুরে খায়। লজ্জা, অনুশোচনা এবং আত্মসম্মানহীনতার সংকোচে তার মিশ্র মন ভেঙে পড়লেও পরে সে তার মনকে শক্ত করে। চরম দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প সে যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে। নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না হয় হোক, কারণ সেক্ষেত্রে তপনকে শুনতে হবে না অন্য কেউ তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। সবচেয়ে বড় কথা, নিজের লেখা গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে হবে না তাকে। 4 থেকে 2 নম্বর প্রশ্ন, আয় আরও বাঁধ বেঁধে থাকি। আয় আরও বেঁধে বেঁধে থাকি কোন কাব্যগ্রন্থের কবিতা? কবিতায় এই আহ্বান ধ্বনিত হয়েছে কেন? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবি শঙ্খ ঘোষের জলই পাষাণ হইয়াছে নামক কাব্যগ্রন্থের কবিতা। যুগ সচেতন এবং প্রখর সংবেদনশীল কবি শঙ্খ ঘোষ একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে প্রত্যক্ষ করেছেন হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব, যুদ্ধ বিধ্বস্ত এই হিংস্র পৃথিবীতে জীবিকা ও আশ্রয় হারিয়ে শুধু প্রাণটুকু আর মনুষ্যত্বটুকু নিয়ে এখনও যারা কোনো মতে তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন, কবি শঙ্খ ঘোষ তাদের বেঁধে বেঁধে থাকতে বলেছেন। কারণ সাম্রাজ্যবাদীদের উগ্র আগ্রাসনে, হিংসা হানাহানিতে তাদের জীবন আজ বিপন্ন। তাদের মাথার উপর বোমারু প্রতিনিয়ত মৃত্যুর অদৃশ্য হাতছানি, যুদ্ধের ভয়াবহতায় তাদের ঘর গেছে উড়ে। শিশুদের শবদ ছড়ানো রয়েছে কাছে দূরে, তাদের সামনে যেন বেঁচে থাকার পথ নেই। আমাদের মাথার বোমারু, পায়ে পায়ে হিমানির্বাণ, আমাদের পথ নেই কোনো। বেঁচে থাকার পথ যখন রুদ্ধ হয়ে যায়, যখন তার পিছনের বা পালানোর পথ থাকে না, দেওয়ালে যখন পিঠ ঠেকে যায়, তখন তার বাধ্য হয়ে ঘুরে দাঁড়াতে, রুখে দাঁড়াতে পরস্পর সহযোগিতা, সহানুভূতি, সমমর্মিতার মাধ্যমে ঐক্যবদ্ধ হতে চায়। চরম সংকটের দিনে সংঘবদ্ধ থাকলে অশুভ শক্তিকে সাময়িক বিপন্নতাকে প্রতিহত করা যায়। এককভাবে মানুষ দুর্বল, কিন্তু সংঘবদ্ধ হলে বিরাট শক্তিতে পরিণত হয়। তখন হামলাকারী, যুদ্ধবাদ, সাম্রাজ্যবাদী শক্তি সেই প্রতিরোধী প্রতিবাদী জনশক্তিকে ভয় পায়। তাই তারা চায় আয় আরও হাতে হাতে রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। কারণ বেঁধে বেঁধে থাকাই তাদের অস্তিত্ব সংরক্ষণের একমাত্র উপায়। তাই বেঁধে বেঁধে থাকার আহ্বান কবিতায় ধ্বনিত হয়েছে। 4 দাগে 3 নম্বর প্রশ্ন, দস্যুরা কীভাবে আফ্রিকার ইতিহাসে চিরচিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল তা আফ্রিকা কবিতা অনুসরণে লেখো। উত্তরটি দেখো। মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত আফ্রিকা কবিতায় একদিকে যেমন সাম্রাজ্যবাদীর নগ্ন কদর্যরূপ উদ্ঘাটন করেছেন, তেমনি অপরদিকে উপেক্ষিত অপমানিত আফ্রিকার প্রতি সহানুভূতি ও সহমর্মিতা ব্যক্ত করেছেন। সৃষ্টির সূচনা লগ্নে আফ্রিকা ছিল দুর্গম, প্রাকৃতিক বৈশিষ্ট্যে পরিপূর্ণ। সেখানকার মানুষের নিজস্ব সংস্কৃতি থাকলেও তা সভ্য জগতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। তাই দীর্ঘ সময় ধরে আফ্রিকা ছিল ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিসমূহের কাছে উপেক্ষিত ও অবহেলিত। 19বিংশ শতাব্দীতে মুনাফালোভী সভ্য জগতের নজর পড়েছিল আফ্রিকার প্রাকৃতিক খনিজ সম্পদ আর সহজলভ্য শ্রমিকের উপর। তথাকথিত শ্বেতাঙ্গ সভ্যজাতি নিজেদের সুখ সমৃদ্ধির স্বার্থে লোহার হাতকড়া নিয়ে ঝাঁপিয়ে পড়ল আফ্রিকার বুকে। কেবল আফ্রিকার প্রাকৃতিক সম্পদ শোষণ করে ক্ষান্ত হলো না, কৃষ্ণাঙ্গ মানুষদের তারা আবদ্ধ করল দাসত্বের শৃঙ্খলে। এই মানুষ ধরার দল অমানসিক অত্যাচারে ভাষাহীন আফ্রিকাবাসীর অশ্রু আর রক্তে রঞ্জিত করল আফ্রিকার ইতিহাসকে। তোমার ভাষাহীন ক্রন্দনে বঙ্গকুল অরণ্যপথে পঙ্কিল হলো ধরি তোমার রক্তে অশ্রুতে মিশে। সেই সভ্য মানুষদের বর্বর লোক নিঃশেষিত করল আফ্রিকাবাসীর মাথা উঁচু করে বাঁচার আকাঙ্ক্ষা। নেকড়ের চেয়ে তীক্ষ্ণ নখের আঁচড়ে তারা রক্তাক্ত করেছিল আফ্রিকার বক্ষতল। অসহায় মানুষের রক্ত আর অশ্রুতে
পঙ্কিল হয়েছিল আফ্রিকার ধূলি, গর্বে উন্মত্ত সভ্য মানুষের কাটামারা জুতোর তলায় পিষে গিয়েছে আফ্রিকার স্বপ্ন সাধনা। দস্যু পায়ের কাঁটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড, তাদের সেই বিভৎস অত্যাচার ও আগ্রাসন থমকে দিয়েছিল আফ্রিকার এগিয়ে চলার অনুপ্রেরণাকে, আর সেই স্থানে রচনা করল অপমানিত ইতিহাস। এভাবেই স্বৈরাচারী বিদেশি রাজশক্তি তথা দস্যুরা আফ্রিকার ইতিহাসে তথা মানব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কের তীর চিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল। 4 নম্বর প্রশ্ন, জন্ম নিল ফাউন্টেন পেন, হারিয়ে যাওয়া কালি কলম রচনা অবলম্বনে ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত আলোচনা করো। উত্তরটি দেখো, মননশীল প্রাবন্ধিক শ্রীপান্থ তার হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে ফাউন্টেন পেন আবিষ্কারের এক অজানা মজাদার কাহিনী খুব সরস ভঙ্গিতে উপস্থাপন করেছেন। আফ্রিকার ক্যালিফোর্নিয়ার এক ব্যবসায়ী লুইস অ্যাডসন ওয়াটারম্যান হলেন ফাউন্টেন পেনের আবিষ্কর্তা। ওয়াটারম্যান অন্য ব্যবসায়ীদের মতো দোয়াত কলম নিয়ে কাজ বেরিয়ে হতেন। একবার এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে গিয়েছিলেন। দলিল লেখার সময় মাঝপথে হঠাৎ দোয়াত উপর হয়ে কালি পড়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে তিনি ছুটলেন কালির সন্ধানে। তিনি যখন ফিরে এলেন তখন শুনলেন অন্য একজন ব্যবসায়ী তার অনুপস্থিতির সুযোগ নিয়ে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন। সেই ঘটনার পর ওয়াটারম্যান প্রতিজ্ঞা করলেন এর একটা সমাধান তাকে করতেই হবে। পরবর্তীতে তার সাধনা ও গবেষণার ফলে আবিষ্কৃত হয়েছিল ফাউন্টেন পেন, পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর যার নাম দিয়েছেন ঝর্ণা কলম। 5 নম্বর প্রশ্ন, তারপর যুদ্ধ হইল, কিসের মতো যুদ্ধ এলো, তার কি পরিণতি ঘটল? সমাজতান্ত্রিক ভাবধারায় বিশ্বাসী কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় উল্লেখিত সভ্যতা ধ্বংসী এক ভয়াবহ যুদ্ধ মানুষের শান্ত সুস্থ জীবনকে নেমে এসেছিল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। রক্তের আগ্নেয় পাহাড়ের অগ্নুৎপাতের মতো যে যুদ্ধের সূচনা ক্রমে ক্রমে সেই যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ে সমস্ত সমতলে। মানুষের প্রিয় আবাসভূমিতে ধরে গেল সেই আগুন। সর্বগ্রাসী যুদ্ধের আগ্রাসন থেকে রেহাই পেল না মঙ্গলদাত্রী দেবতাগণ, তারা উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। প্রাণের প্রতীক শিশুরা আর নিশ্চিত আশ্রয়ের প্রতীক বাড়িরা খুন হলো, ধ্বংস হলো কত্থকের স্মৃতি ঘেরা মিষ্টি বাড়ি, নিশ্চিন্তে ঘুমিয়ে থাকার বারান্দা, বাড়ির পাশে গোলাপি গাছ চূর্ণ হয়ে গেল বাড়ির চিমনি সাধের প্রাচীন জলতরঙ্গ। স্বৈরাচারী শাসনের নিদারুণ অত্যাচারে সাক্ষী হয়ে রইল শহরটি। যেখানে ছিল শহর সেখানে শুধু পড়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা আর রক্তের কালো দাগ। কবির ভাষায় যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। সর্বত্র শুধু রক্তপাত, ধ্বংস আর মৃত্যুর করাল ছবি। আলোচ্য কবিতা এইভাবেই সর্বগ্রাসী যুদ্ধের বিভৎস পরিণতি প্রকাশিত হয়েছিল। 5 নির্দেশ অনুযায়ী উত্তর দাও। অনুসর্গ এক প্রকার, বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয়পদ। সঠিক উত্তরটি হল অপশান ঘতে অব্যয়পদ। 2 নম্বর প্রশ্ন, বিভক্তি কখনোই লুপ্ত হয় না কর্মকারকে, করণকারকে, সম্বন্ধ পদে, কর্তৃকারকে। সঠিক উত্তরটি হল অপশান গতে সম্বন্ধ পদে। 3 নম্বর প্রশ্ন, নির্দেশকের একটি উদাহরণ হলো হইতে, কর্তৃক, জন্য, গুলি। সঠিক উত্তরটি হল অপশান ঘতে গুলি। বঙ্গ অনুবাদ করো। 6 রয়েছে, হোম ইজ দ্য ফার্স্ট স্কুল ওয়ার দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন। হিজ হেয়ার্স অ্যান্ড বিইং টু লার্ন অ্যাট হোম। ইট ইজ হোম দ্যাট বিল্ডস হিজ ক্যারেক্টার ইন এ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি মেন আর মেড। উত্তরটি দেখো, গৃহই প্রথম পাঠশালা, যেখানে একটি শিশু তার প্রথম শিক্ষা লাভ করে। গৃহেই সে দেখে, শোনে এবং শিখতে শুরু করে। একটি সুগৃহী, সৎ ও স্বাস্থ্যবান মানুষ গড়ে ওঠে। তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে ক্লিক করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও। সঙ্গে লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করো। আর যারা এই ভিডিওটি দেখলে এবং অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ।